জমাট বাঁধা বরফের বাঁধ ভেঙে গ্লেশিয়ারের পানির তোড়ে ভিটোমির চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল, কিন্তু হ্যারল্ড অ্যালেনাকে উদ্ধার করতে সক্ষম হয়। এই অ্যালেনা ছিল ভিটোমিরের পালিত মেয়ে। হ্যারল্ড তার বাবাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছে, তাই তার প্রতি কৃতজ্ঞ ছিল সে। এদিকে হ্যারল্ড ও অ্যালেনাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল। তো নদীর ধার দিয়ে চলার কিছুক্ষণ পর তারা হাজার হ্রদের কাছে এসে পৌঁছায়। আর ঠিক তখনই জাহাজের রাডার ভেঙে যায় এবং সেটা মেরামত করতে ধাতব কিছু ফিটিংসের প্রয়োজন ছিল তাদের। এ সময় কুরিয়া তাদের বলে তার জানা মতে আশেপাশে একটা জনবহুল বাজার থাকার কথা, যেখানে এক কামারের দোকান আছে। তার কথা মতো হ্যারল্ড এবং লেইভ একসাথে তারপর সেদিকে রওনা দেয় এবং বাকিরা তীরে সতর্ক অবস্থানে থাকে। কিন্তু অন্যদিকে গন্তব্যে পৌঁছে তারা কোনো জনবহুল বাজারের দেখা পায় না, বরং ধ্বংসস্তূপ এবং ধ্বংসাবশেষ খুঁজে পায়। চারদিকে লুটপাটের চিহ্ন থাকলেও ধ্বংসাবশেষ থেকে হ্যারল্ড বেশ কিছু ধাতব বস্তু খুঁজে পেয়েছিল। তাদের যা প্রয়োজন ছিল সেগুলোই তারা পেয়ে গিয়েছিল। কিন্তু ঠিক একই সময়ে তীরে একজন ঘোড়া সাওয়ারকে উপস্থিত হতে দেখা যায়। তার চেহারা ভাড়াঙ্গিয়ানদের মতো দেখাচ্ছিল, পেচেনকদের মতো নয়। লোকটি কাছে পৌঁছালে সবাই সতর্ক হয়ে ওঠে, শুধুমাত্র দাস ব্যবসায়ী ছাড়া। সে তার পাশে কুরিয়াকে দেখে জানতে পারে সে পেচেনক রাজার ভাই। এরপর সে কুরিয়ার পটভূমি সবার উদ্দেশ্যে ব্যাখ্যা করতে থাকে। এই লোকটার নাম ছিল ব্যাগি। সে সবাইকে জানায় কুরিয়ার ভাই রাজা হওয়ার পর কুরিয়ার স্ত্রীকে নিয়ে গিয়েছিল সে এবং তাকে অন্ধ করে দিয়েছিল। পরের দিন কুরিয়ার স্ত্রী সুযোগ বুঝে তাকে পালাতে সাহায্য করে, কিন্তু রাজা রেগে কুরিয়ার স্ত্রীকে হত্যা করে তার মাথার খুলি দিয়ে পান পাত্র বানিয়ে নেয়। ব্যাগির এসব কথা নিঃসন্দেহে কুরিয়ার মনে চেপে থাকা ব্যথাকে জাগিয়ে তুলেছিল। এরপর যখন ব্যাগির থেকে জানা যায় পেচেনক রাজা কুরিয়ার জন্য একটা মোটা পুরস্কার ঘোষণা করেছে, তখন গেস্টরের লোভ হতে শুরু করে। কিন্তু ঠিক তখনই অ্যালেনা দাঁড়িয়ে ব্যাগিকে চলে যেতে বলেন। তবে ব্যাগি চলে গেলেও তার কিছুক্ষণ পর সে একদল লোক নিয়ে তীরে এসে পৌঁছায়। এ সময় তীরে যারা ছিল তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল, তাই তারা কুরিয়াকে একটা বড় গাছে বেঁধে ব্যাগিকে বলে কুরিয়া পাগল হয়ে গেস্টরকে হত্যা করেছে এবং তাদের হুমকি দিয়েছে। এই কথা শুনে ব্যাগি জাহাজে উঠে আসে এবং দেখতে পায় গেস্টরের কি হয়েছে। এ সময় মারিয়াম তাকে জানায় সে বিষাক্ত মাশরুম খেয়েছিল এবং তার হাতে বেশি সময় বাকি নেই। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে জাহাজে অল্প কয়েকজন লোক দেখে ব্যাগি আরাম করে একটা জায়গায় বসে মদ পান করতে শুরু করেছে। এ সময় এমনকি অ্যালেনাকে সে তার কোলে তুলে নেয়। আর ঠিক তখন বাতু একটা ছুরি বের করে ব্যাগিকে হত্যা করার জন্য প্রস্তুত হয়। কিন্তু আরও চারজন লোককে তখন আসতে দেখা যায়, তাই সে অনেকটা দ্বিধায় পড়ে যায়। সেই মুহূর্তে কার্গো হোল্ড থেকে একটা জোরে ধাক্কার শব্দ শোনা যায়, আর এই শব্দে ব্যাগি তাদের উদ্দেশ্য বুঝতে পেরে পাল্টা আক্রমণ করতে শুরু করে এবং মারিয়ামকে ধরে ফেলে সে। এটা দেখে সবাই অস্ত্র ফেলে দিয়েছিল। ব্যাগির পরিকল্পনা ছিল সব পুরুষকে হত্যা করে নারীদের নিয়ে যাবে সে, কিন্তু তার হঠাৎ মন পরিবর্তন হয়। সে এবার শুধুমাত্র কুরিয়া এবং নারী দাসদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ঠিক সেই সময় অ্যালেনা হঠাৎ দাঁড়িয়ে তার গলার হারটি সবার দিকে বাড়িয়ে ধরে। এই লকেটটা ছিল কনস্টান্টিনোপল সম্রাটের রাজকীয় চিহ্ন, যে এটি পড়বে সে নিরাপদে ভ্রমণ করতে পারবে এবং বিপুল সোনা রূপার গুপ্তধন লাভ করতে পারবে সে। মোটামুটি এরকমই একটা ব্যাপার ছিল। আর এই বিষয়গুলো মনে হওয়ার পর ব্যাগির মুখ লোভে বিকৃত হয়ে যায়। ঠিক তখনই হ্যারল্ড এবং লেইভ ফিরে এসে তাদের উপরে আক্রমণ করে। উদ্ধার পাওয়া কুরিয়া তৎক্ষণাৎ ব্যাগিকে পাকড়াও করে। এদিকে গেস্টরও তখন বাধা ছিল, তাই সে অন্যদের সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তার চিৎকারে কেউ আর মাথা ঘামায় না। কিছুক্ষণ আগের অবস্থা বিবেচনা করে কেউ তার সাহায্য করতে ইচ্ছুকই ছিল না। এরপর লেইভ সবাইকে জাহাজে উঠে যাত্রার প্রস্তুতি নিতে বলে এবং গেস্টরকে ডিনিপার নদীতে ফেলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর হ্যারল্ড এবং তার দল একটা জলপ্রপাতের কাছে এসে পৌঁছায়। এই জলপ্রপাত পার হওয়া এত সহজ ছিল না তাদের জন্য, তাই কিছুক্ষণ তারা বিশ্রামের সিদ্ধান্ত নেয় এখানে। অন্যদিকে জোন্সবার্গে হারেকের হাতে বন্দি জোরুন্ডরের ডান হাত কেটে ফেলা হয়েছিল। তার অপরাধ ছিল প্রধান পুরোহিত ফেরিডিসকে হত্যা না করে উল্টো তাকে খুন করা, কিন্তু কেউ তো জানতো না ফেরিডিসকে সে ছেড়ে দিয়েছিল। তবে জোরুন্ডর হারেকের সিদ্ধান্তে একেবারে অনুতপ্ত ছিল না, কারণ ভাইকিংসরা কখনো ক্ষমা চায় না। এরপর জোরুন্ডরের হাত কেটে ফেলার পর তাকে সমুদ্রে নির্বাসিত করা হয়। অন্যদিকে দেখা যায় জোরুন্ডরের প্রচেষ্টা কিন্তু বৃথা যায়নি। ফ্রেডিস শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল, কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর যে পরিমাণ নিজের যত্ন নিতে হয় সেটা না নেওয়ায় একটা বড় ক্ষতি হয়ে গিয়েছিল ফ্রেডিসের। সে ভবিষ্যতে আর কখনো গর্ভধারণ করতে পারবে না।
আর এটা মেনে নিয়ে ফ্রেডিস মনে মনে এটাই ভাবছিল হ্যারল্ডই তার একমাত্র সন্তান এবং তাকে যে কোনো মূল্যে তাকে ফিরে পেতেই হবে। আর এই চিন্তা থেকে শরীর পুরোপুরি সেরে ওঠার আগেই একদিন ফ্রেডিস আর জঙ্গলের সেই শরণার্থী শিবিরে অপেক্ষা করতে চাইছিল না। একসময় ফ্রেডিস একটা অস্ত্র নিয়ে খোঁড়াতে খোঁড়াতেই জমসবার্গের দিকে রওনা দেয়। ওদিকে জমসবার্গে হারেকারের বর্তমান কর্মকাণ্ডে জনগণের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল। আর এর মধ্যেই একদিন একটা কণ্ঠস্বর ভেসে আসে জনতার কানে। সাধারণ পাবলিক চিনতে পারে এটা ফ্রেডিসের কণ্ঠস্বর। সেদিন জোরুন্ডরকে ফ্রেডিসকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার পরপরই ফ্রেডিস ফিরে এসেছিল। আর স্বাভাবিকভাবেই জনতার মধ্যে হারেকের সম্পর্কে তৈরি হয়েছিল সন্দেহ। গেটটা ধীরে ধীরে খুলে গেলে স্পষ্ট হয়ে যায় হারেকের মিথ্যা। এ সময় জোরুন্ডরের মা গুদ্রিদ ক্রোধের দৃষ্টিতে হারেকের দিকে তাকিয়ে থাকে। আর বিপদ বুঝতে পেরে এ সময় হারেকার ফ্রেডিসের গুণগান করতেও শুরু করে। কিন্তু তাকে মন্দিরে বন্দি রাখাই ছিল তার পরিকল্পনা। তবে শত চেষ্টা সত্ত্বেও তার চক্রান্ত শেষ পর্যন্ত ব্যর্থ হয়। জনতার মধ্যে থেকে দাবি ওঠে দেবতারা যেন ফলাফল একটা স্থির করেন, অর্থাৎ একটা দ্বন্দ্বযুদ্ধ শুরু হওয়ার অপেক্ষা করছিল সবাই। স্বাভাবিকভাবে কিছুক্ষণের মধ্যেই ফ্রেডিস এবং হেরিক একে অপরের মুখোমুখি হয়। ফ্রেডিস প্রথমে আক্রমণ করে হারেককে, কিন্তু দুর্বল শরীর নিয়ে কয়েকটি আঘাতের পরই সে মাটিতে পড়ে যায়। এরপর হারেক আদেশ দেয় ফ্রেডিসকে মন্দিরে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু ফ্রেডিস এ কথা শুনে উঠে দাঁড়ায়। সে জানত মন্দিরে আরেকবার ঢুকলে তার আর ফিরে আসা হবে না, মরলেও সে এই যুদ্ধেই মরবে। এরকম একটা মনোভাব নিয়ে হারেকের দিকে আবার আক্রমণ চালায় সে। এবার পরিণতিটা স্পষ্ট হয়ে যায় এবং সে বিশ্বাসের তরবারি মাথার উপরে তুলে ধরে। ঠিক তখনই একটা পাথর হারেকারকে আঘাত করে। পাথরটা ছুঁড়েছিল গুদ্রিদ। এরপর হারেক যখন পিছনে ফিরে তাকায় তখন একের পর এক পাথর বৃষ্টি শুরু হয় তার উপর। পাথরের আঘাতেই মারা যায় হারেক এবং শেষ পর্যন্ত ফ্রেডিস তার সন্তানকেও ফিরে পায়, সেই সাথে তার সেই বিশ্বাসের তরবারিটিও। এই ঘটনার মধ্য দিয়ে শরণার্থী শিবিরে ভাইকিংসরা অবশেষে জমসবার্গে বসতি স্থাপন করতে সক্ষম হয়েছিল। আর জমসবার্গ পরিণত হয়েছিল সত্যিকারের নিউ উপসালাতে। পুরানো ভাইকিংস দেবতাদের বিশ্বাসীরা মন্দিরে প্রবেশ করে ভাগ্যের জাল খোদাই করা পাথর স্পর্শ করতে পেরেছিল। এটা ছিল তাদের জন্য সারা জীবনের একটা বাসনা। এই সুখী সুন্দর পরিস্থিতি এখানে বিরাজ করলেও তারা জানতো না খুব শীঘ্রই এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে তাদের দিকে। আমরা দেখেছিলাম ওলাফ এক সৈন্যবাহিনী নিয়ে জমস ভাইকিংদের খুঁজছিল এবং এই অগ্নি পূজারকদের পৃথিবী থেকে মুছে ফেলা শপথ নিয়েছিল সে। অন্যদিকে হ্যারল্ডের জাহাজও জলপ্রপাত পার হচ্ছিল, কিন্তু কেউ জানতো না তাদের পরিণতি কি হবে। তবে হঠাৎ ঢেউয়ের তোড়ে জাহাজের ক্রুরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে হ্যারল্ড মরিয়ামকে খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই পেচেনগরা এসে হাজির হয় সেখানে। এ সময় হ্যারল্ড তাদের মিথ্যে বলে জানায় যে সে একজন দাস ব্যবসায়ী। জলপ্রপাত পার হতে গিয়ে তার সব দাস মারা গিয়েছে, কিন্তু পেচেনগরা তার কথা বিশ্বাস না করে জাহাজে তল্লাশি করতে চায়। আর শেষ পর্যন্ত মারিয়ামকে রক্ষা করতে হ্যারল্ড তাদের কাছে নিজের আসল পরিচয়টা এবার প্রকাশ করতে বাধ্য হয়। সে পেচেনগদের পুরো মনোযোগ নিজের দিকে টেনে নেয়। তার এই স্বীকারোক্তির পরে নরের প্রাক্তন রাজপুত্র হ্যারল্ডকে গলায় ফাঁসির দড়ি পরিয়ে পেচেনগ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া লেইব একসময় বাকিদের সাথে মিলিত হয় এবং অন্যদের খুঁজতে শুরু করে। সে আশা করেছিল পেচেনগদের আগেই তাদের খুঁজে পাবে, কিন্তু খুব দেরি করে ফেলেছিল লেইব। লেইব যখন মারিয়ামকে খুঁজে পায় ততক্ষণে হ্যারল্ড বন্দী হয়ে গিয়েছে। মরিয়ম লেইবকে বলে তাকে রক্ষা করতে গিয়ে পেচেনগদের হাতে বন্দী হয়েছে সে। এরপর কুরিয়া মরিয়ামকে জিজ্ঞাসা করে পেচেনগদের পোশাকের রং কি ছিল। মারিয়ামের উত্তর শুনে কুরিয়া নিশ্চিত হয় যে তারা খানের লোক নয়, এরা পূর্বাঞ্চলীয় গোত্রের সদস্য। কিন্তু এই দলে সবাই একত্র হলেও কাইসানের প্রেমিকার কিন্তু কোনো খোঁজ মেলে না। প্রাথমিক কিছু আলোচনার পর তারা সিদ্ধান্ত নেয় এখন তাদের দুটি কাজ করতে হবে। প্রথমত জাহাজটিকে সোজা করে তুলতে হবে এবং দ্বিতীয়ত হ্যারল্ডকে উদ্ধার করতে হবে। লেইব হ্যারল্ডকে খুঁজতে যেতে চাইছিল, কিন্তু কুরিয়া তার সাথে 3 নারীকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এই অবস্থায় লেইবের আর কোনো উপায় ছিল না। কুরিয়া ছাড়া সে ক্যাম্পের অবস্থান জানতই না। তবে তারা রওনা হওয়ার আগে পোল সিস্টেম ব্যবহার করে কাইসান এবং বাতু জাহাজটাকে সোজা করতে সক্ষম হয়। কিন্তু এমন সময় জাহাজের নিচ থেকে ভেসে ওঠে কাইসানের প্রেমিকার লাশ। দুর্ভাগ্যজনকভাবে মেয়েটা জাহাজের তলায় আটকা পড়ে মারা গিয়েছে। ওদিকে পেচেনগ শিবিরে হ্যারল্ডকে ধরে নিয়ে আসা হয়। ক্যাম্পের নেতা ভ্যারাঞ্জিয়ানদের নিয়ে ঠাট্টা করতে শুরু করেন। নেতার কথার প্রতিবাদ করে হ্যারল্ড তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় সে ভ্যারাঞ্জিয়ান নয়, সে একজন ভাইকিংস।
হ্যারল্ডের এই সাহসিকতা দেখে নেতা রেগে গিয়ে ছুরি দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু হ্যারল্ড ভয় পায় না, বরং সে নেতার লোকদের তুচ্ছ ভীরু বলে উল্টো ঠাট্টা করতে থাকে। হ্যারল্ডের কথায় নেতা বলে ওঠে, দ্বন্দ্বযুদ্ধ ছাড়াও পেচেনক যোদ্ধাদের মানসিক শক্তি পরীক্ষার অন্য একটা পদ্ধতি আছে, যেটা তোমার উপরই অ্যাপ্লাই করা হবে। এই কথার পর সে নিজের শার্ট খুলে তাকে একটা দাগ দেখায়। এর মাধ্যমে নেতা মূলত বোঝাতে চেষ্টা করে পেচেনকদের এই পরীক্ষা সহ্য তাকে করতে হবে। কথাগুলো বলা শেষ করে হ্যারল্ডের বুকের মাংসে দুটি কাঁটাওয়ালা স্পাইক রড ঠুকিয়ে উল্টো করে টানিয়ে দেওয়া হয়। প্রচণ্ড ব্যথা সহ্য করে হ্যারল্ড ঝুলে থাকে। এ সময় শুধু তার পায়ের আঙুল মাটি স্পর্শ করছিল। সে তীব্র যন্ত্রণা সহ্য করতে শুরু করেছিল, কিন্তু কোনো শব্দই তার মুখ থেকে বের হচ্ছিল না। অন্যদিকে লেইপ এবং কুরিয়া ততক্ষণে পেচেনকদের তাঁবুর কাছে পৌঁছে গিয়েছিল। কুরিয়া লেইপকে এ সময় পরামর্শ দিয়েছিল, খানের সৈন্যরা এলে আমাকে এখানেই থাকতে দিও। লেইপ সঙ্গীদেরকে ফেলে যেতে চায়নি, কিন্তু কুরিয়া আর সামনে এগোতে চাইছিল না। ওদিকে হ্যারল্ডের অবস্থাও খারাপ হচ্ছিল। এমন সময় লেইপ কুরিয়াকে ধরে তাঁবুর ভেতরে ঢুকে পড়ে। কুরিয়াকে দেখে পেচেনক জেতা সঙ্গে সঙ্গে খানকে খবর দিতে পাঠায় এবং হ্যারল্ডকে দড়ি থেকে নামিয়ে আনে। লেইপ বুঝতে পারে নিরাপদে পালানো এখান থেকে এত সহজ হবে না। তারা এখন তিনজনই বিপদে, তবে শুধু তাদের বাঁচাতে পারে সেই তিন নারী, যারা এগিয়ে আসছিল ক্যাম্পের দিকে অনেকটা ধীরে ধীরে। অন্যদিকে দূর থেকে শত্রুদের হাতে বন্দী হতে দেখে এলেনা সহ তিনজন সতর্কভাবে তাঁবুর দিকে এগিয়ে যায়। প্রথমে তারা পেচেনকদের ঘোড়াগুলোকে মুক্ত করে, তারপর তাদের তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ এই কাণ্ডে পেচেনক শিবির বিশৃঙ্খলা পড়ে যায়, আর এই ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে এলেনা শত্রুদের দিকে তীর ছোড়ার পাশাপাশি হ্যারল্ডের বাঁধনও কেটে দেয়। একই সময় লেইপও মুক্ত হয়, কিন্তু সেই নেতা লেইপের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে লেইপের সাথে পাল্লা দেওয়ার মতো কেউ ছিল না, ফলে নেতা পরাজিত হয়। এরপর তারা ছয়জন দ্রুত ঘোড়ায় চেপে জ্বলন্ত পেচেনক শিবির থেকে পালাতে সক্ষম হয়। এদিকে কুরিয়ার ভাইও শিবিরের কাছে লোকজন নিয়ে ততক্ষণে এসে পৌঁছেছিল। দূর থেকে সে তার ভাইকে চলে যেতে দেখে রাগে ফেটে পড়েছিল, আর তৎক্ষণাৎ সে তাকে ধরে মেরে ফেলার জন্য তাড়া করার আদেশ দেয় তার অন্য সঙ্গীদের। অন্যদিকে একই সময়ে তাদের জাহাজটিকেও সোজা করা হয়েছিল এবং সবাই মিলে এটাকে গভীর পানিতে নামিয়ে এনেছিল। তবে অন্যদের মতো কুরিয়া জাহাজে না উঠে ঘুরে বনের দিকে চলে যায়, কারণ সে তার প্রাক্তন সঙ্গীদের ডাক শুনতে পেয়েছিল। সে আসলে প্রতিশোধ নিতে চেয়েছিল তার ভাইয়ের উপর। আর শেষ পর্যন্ত দুই ভাই মুখোমুখি হয়, কিন্তু তাকে দেখেই সে কুরিয়াকে উত্ত্যক্ত করতে থাকে। তবে সে কুরিয়ার কাছাকাছি আসা মাত্র কুরিয়া তার দিকে এক প্রকার গুঁড়ো ফুঁকে দেয়, ফলে নিষ্ঠুর রাজা বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এর মাধ্যমে কুরিয়া তার প্রতিশোধ নিতে পারলেও অন্য পেচেনকরা তাকে বন্দী করে এবং তাকে নিয়ে নদীর ধারে চলে আসে। এই অবস্থায় জাহাজের লোকজন কুরিয়াকে দেখতে পায়। কুরিয়াকে অত্যাচার করা হচ্ছে দেখে লেইপার এটা সহ্য করতে পারে না, তাই সে কুরিয়ার কষ্ট লাঘব করার জন্য তীর ছুঁড়ে কুরিয়াকে মুক্তি দেয়। এরপর জাহাজ শীঘ্রই ডিনিপার নদীতে এসে পৌঁছায়, যেখান থেকেই তাদের কনস্টান্টিনোপলের পথ ঝঞ্ঝাটহীনভাবে শুরু হয়। সেই মুহূর্তে লেইপ একটা পাখিকে তাদের জাহাজের উপর দিয়ে উড়ে যেতে দেখে, আর এটা দেখে সে হেসে ফেলে। সে জানে এটা কুরিয়া। সে ভালহাল্লায় উড়ে যাচ্ছে তার স্ত্রীর সাথে মিলিত হতে। অন্যদিকে দূরের নবগোর্ডে ওলাফ জমসবার্গের অবস্থান খুঁজে চলছিল, কিন্তু কোথাও সেটার অবস্থান খুঁজে না পেয়ে যখন সে হাল ছেড়ে ফিরে যেতে চাইছিল, তখন স্থানীয় এক বিশপ তাকে জমসবার্গের অবস্থান জানিয়ে দেয়। এর কারণ ছিল লোকটা পৌত্তলিকদের নির্মূল করতে চাইছিল। বিশপের কথায় অনুপ্রাণিত হয়ে ওলাফ জমসবার্গ খুঁজে বের করে মানচিত্র থেকে সেটাকে মুছে ফেলার শপথ নেয়। এরপর সে তার নৌবহর নিয়ে সমুদ্রে যাত্রা করে এবং এক সময় তারা নির্বাসিত সেই জোরুন্ডরকে খুঁজে পায়। জোরুন্ডর তখনও প্রাণে বেঁচে ছিল, আর দুর্বল জোরুন্ডরকে দেখে ওলাফের মুখেও হাসি ফুটে উঠেছিল। এটা ছিল জোরুন্ডরের ওলাফের সাথে প্রথম সাক্ষাৎ, এবং সে এই লোকের ধূর্ততার কথা জানতো না। যদিও সে প্রথমে সন্দিহান ছিল কিছুটা, কিন্তু যখন ওলাফ হারেকের কথা বলে তখন জোরুন্ডরের অভিব্যক্তি বদলে যায়। ওলাফ নিজেকে বাণিজ্য পথের রক্ষক হিসেবে উপস্থাপন করেন। ভাইকিংসদের বিরুদ্ধে হারেকের আক্রমণের কথা বলে। সে জোরুন্ডরকে বলে তার জমসবার্গের প্রতি প্রচণ্ড দরদ রয়েছে এবং সে হারেককে ঘৃণা করে। ওলাফের কথা শুনে তার পাশের লোকেরা বিস্মিত হলেও তারা বুঝতে পারে তাদের লিডার কি বোঝাতে চাইছে। এরপর ওলাফ জোরুন্ডরকে বোঝায় তাদের দুজনের শত্রু একই। সে এমনকি জোরুন্ডরকে এটাও প্রতিশ্রুতি দেয় হারেককে উৎখাতের পর জোরুন্ডর হবে জমসবার্গের নেতা। সেদিনই জমসবার্গের বাইরে 4টি জাহাজ নোঙর করে
এবং ভেতরের লোকেরা এই অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধের একটা প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছিল। ক্যাটাপটগুলো পাহাড়ের উপর থেকে আগুনের গোলা ছুটছিল, কিন্তু সেগুলো ওলাফের জাহাজে আঘাত করতে ব্যর্থ হয়। তবে জোরন্ডর এ ধরনের কাণ্ডে কিছুটা বিরক্ত হয়, কারণ সে তো বুঝতে পারছিল ওলাফ জোমস ভাইকিংস ল্যান্ডের মানুষদেরকে সাহায্য করতেই তো এসেছে। তাছাড়াও সে জানতো না হারেক মারা গিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে জোরন্ডর ওলাফের ধূর্ততা আসলে বুঝতে পারছিল না। ওদিকে উপরে ওলাফের প্রতিহত করার উপায় নিয়ে কেউ কেউ ফ্রেডিসকে নানা রকম পরামর্শও দিচ্ছিল। কেউ বলছিল আক্রমণ করতে, কেউ বলছিল তাদের অবস্থানকে ধরে রাখতে। কিন্তু ফ্রেডিস এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার মনে একটাই চিন্তা ছিল যে এখন যেহেতু জমসবার্গের অবস্থান প্রকাশ পেয়ে গিয়েছে, তাই আগে আঘাত করা বা অবস্থান ধরে রাখার কোনো যুক্তিই নেই। কারণ ওলাফ কাটতে কাটে ফিরে গিয়ে আরও শত্রুদের নিয়ে আসবে। তখন জমসবার্গকে রক্ষা করা নিশ্চিতভাবেই কঠিন হয়ে পড়বে তাদের জন্য। আসলে ওলাফকে সে ভালোভাবে চিনত। এই লোকটা যে সুযোগ পেলে পুরো ভাইকিংসদের একেবারে নির্মূল করে ফেলবে, সেটার বিপক্ষে আসলে কোনো সন্দেহই ছিল না। তো বেশ কিছুক্ষণ থমথমে পরিস্থিতির পর ওলাফ জোরন্ডরকে প্রস্তাব দেয় ব্যক্তিগতভাবে জমসবার্গে গিয়ে সে যেন আলাপ করে তাদের সঙ্গে। তার কথা মতো এরপর দুই পক্ষ একটা যুদ্ধপূর্ব বৈঠকের আয়োজন করে। জোরন্ডর ভূখণ্ডে নেমে জানায় সে হারেকের সাথে আলোচনা করতে এসেছে, কিন্তু সেই মুহূর্তে সে বুঝতে পারে হারেক মারা গিয়েছে এবং জমসবার্গের নতুন নেতা তখন ফ্রেডিস। তাকে দেখে জোরন্ডর একেবারে হতবাক হয়ে যায় এবং সেবার তার কাজে অনুতপ্ত হয়। জোরন্ডরের মাধ্যমে ওলাফের আলোচনার কারণ ছিল হ্যারল্ডের ছেলেকে হাতে পাওয়া। হ্যারল্ড একজন খ্রিস্টান ছিলেন এবং তার ছেলে পৌত্তলিকদের বিশ্বে বড় হতে পারে না বলেই সে মনে করত। ফ্রেডিস ওলাফের আসল চরিত্র জেনে স্পষ্টভাবে তাকে বলে ওলাফ এতটাই ভয় পাচ্ছে যে হ্যারল্ডের সন্তান তার নিজের ছেলের সাথে সিংহাসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। তো সার্বিক অবস্থায় স্পষ্টতই আলোচনা সম্পূর্ণ অর্থহীন ছিল। ওলাফের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে জমসবার্গকে ধ্বংস করা। তো এরপর যখন জোরন্ডর ফিরে যেতে শুরু করছিল, তখন গদ্রির জনতার মধ্য থেকে তাকে বিশ্বাসঘাতক বলে চিৎকার করতে শুরু করে। জোরন্ডর মাকে দেখে দৌড়ে তার কাছে গিয়ে এবার ক্ষমা চায়। সে বলে সে জানতো না হারেক মারা গিয়েছে। তখনই গদ্রিত গোপনে তার ছেলের হাতে একটা পবিত্র বস্তু তুলে দেয় এবং বলে ফ্রেডি চায় সে বন্দর পর্যবেক্ষণ করুক। এরপর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সে। মোটামুটি এক প্রকার প্রত্যাখ্যাতই হয়েছিল জোরন্ডর। আর তারপরেই সে ওলাফের কাছে ফিরে আসে এবং জমসবার্গের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে। জোরন্ডর ওলাফকে বলে আক্রমণের ধারণা ত্যাগ করে তার কাট্টিঘাটে ফিরে যাওয়া উচিত এবং আরও সৈন্য নিয়ে জমসবার্গ আক্রমণ করা উচিত। কিন্তু তার প্রস্তাব শুনে অন্যরা তার সাথে একমত হয় না। তারা সবাই দেখছিল যে জমসবার্গের জাহাজ মেরামত করা হচ্ছিল, তাই তারা কোনোভাবেই আক্রমণের সুযোগ হারাতে চায়নি। কিন্তু জোরন্ডর প্রমাণ করতে চাইছিল যে এটা শত্রুর পাতানো একটা ফাঁদ। কিন্তু ওলাফের মনে তার এই কথাটাই সন্দেহ জাগে। সে জোরন্ডরকে একদমই বিশ্বাস করত না, বিশেষ করে যখন জানতে পারল যে হারেক মারা গিয়েছে। আসলে এটা ছিল স্বভাব সন্দেহযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তার সেরা একটা মনস্তাত্ত্বিক কৌশল। তো যাই হোক, জোরন্ডরের কর্মকাণ্ড ওলাফকে জমসবার্গ আক্রমণ করার জন্য দৃঢ় করে তোলে। এরপর ওলাফের জাহাজ জমসবার্গের দিকে এগিয়ে যায়, কিন্তু ফ্রেডিস কোনো আক্রমণ করে না, শুধু সে ডকে তাদের জন্য অপেক্ষা করছিল। ওলাফ বন্দরের চারিদিকে অবাক হয়ে তাকিয়ে দেখতে পায় সত্যিই কোনো অ্যাম্বুশের চিহ্ন নেই। এরপর জাহাজ ডকে ভিড়তেই ফ্রেডিস ফিরে যেতে শুরু করে, কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় সে কাঠের খুঁটিতে ঝোলানো একটা দড়ি ধরে টান দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই টানের উদ্দেশ্য কি ছিল? আসলে এই টানের উদ্দেশ্য মোটেই সাধারণ কিছু ছিল না। ওদিকে যুদ্ধের উত্তেজনায় ওলাফের কোনো সঙ্গীও লক্ষ্য করেনি পানির বুকে বুদবুদ তৈরি হয়েছে। এরপরে ওলাফ ডকে পা রেখে ফ্রেডিসের সাথে দ্বন্দ্বযুদ্ধের জন্য প্রস্তুত হয়। ন্যায্য একটা যুদ্ধের জন্য ফ্রেডিসও তাকে অনুরোধ করে ওলাফ যেন তার জাহাজগুলোকে ডক থেকে সরিয়ে নেয়, যাতে কেউ হস্তক্ষেপ না করতে পারে তাদের এই দ্বন্দ্বযুদ্ধে। ওলাফের নির্দেশে জাহাজগুলো সরতে শুরু করলে ফ্রেডিস হঠাৎ এবার তার হাতে থাকা মশাল পানিতে ছুড়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই পানিতে আগুন ধরে যায় এবং জাহাজে থাকা ওলাফের লোকেরা পানিতে লাফিয়ে পড়তে শুরু করে। আসলে পানির নিচে তেল ভর্তি কিছু পাত্র আগে থেকেই রেখে দেওয়া হয়েছিল এবং ফ্রেডিস যে দড়ি ধরে টান দিয়েছিল সেটার মাধ্যমে আসলে পাত্রের ঢাকনাগুলো সে খুলে দিয়েছিল। ফলে পুরো সমুদ্রের এই অঞ্চলটাতে ছড়িয়ে পড়েছিল তেল, আর তাতেই আগুন ধরিয়ে দিয়েছিল সে। আর সেই আগুনেই ভস্মীভূত হয়েছিল ওলাফের 4টি জাহাজ। শেষ পর্যন্ত দেখা যায় শুধুমাত্র পানিতে ঝাঁপিয়ে পড়ার কারণে ওলাফ এবং সভেইন প্রাণে বেঁচে যায়। কিন্তু পাড়ে ওঠার পর
ওলাফের মধ্যে ফ্রেডিসকে শেষ করার মানসিকতা থেকে কিন্তু সে বেরোতে পারেনি। সে কোনোভাবেই পিছু হটতে রাজি ছিল না। এরপর ওলাফ এবং ফ্রেডিস যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু দেখা যায় যুদ্ধ শুরু হলে কেউ কারো চেয়ে কম যাচ্ছে না। ফ্রেডিস ইতোপূর্বে একাধিকবার তার যুদ্ধ দক্ষতা দেখিয়েছে, তবে এই সব যুদ্ধে উভয়েরই শক্তি দ্রুত ক্ষয় হচ্ছিল। কিন্তু এক সময় ফ্রেডিস একটা বর্শা তুলে নিয়ে ওলাফের দেহে বিদ্ধ করে দেয়, আর এই আঘাতেই মোটামুটি ওলাফের ভবলীলা সাঙ্গ হয়ে যায়। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওলাফ ফ্রেডিসকে ধন্যবাদ জানিয়ে বলে সে তাকে হত্যা করার মাধ্যমে তাকে একজন শহীদের মর্যাদা দিয়েছে এবং তার নাম সবাই মনে রাখবে। এই দৃশ্য দেখে সভিন কেঁপে ওঠে, তবে ফ্রেডিস তাকে হত্যা না করে বরং হাতটা বাড়িয়ে দেয় তার দিকে। অন্যদিকে দিনিপার নদীর তীরে একটা জীর্ণ মন্দিরে গিয়ে পৌঁছেছিল হ্যারল্ডের জাহাজ, কিন্তু আহত মরিয়ম একদিন সেখানেই মারা যায়। তার ইচ্ছে ছিল বেঁচে থেকে কনস্টান্টিনোপলে পৌঁছানো, কিন্তু সে পারেনি। মৃত্যুর আগে সে লেইবকে একটা চাবি দিয়ে গিয়েছিল। কনস্টান্টিনোপলের ছোট্ট বাড়িটি তার নামে লিখে দিয়েছিল সে। মারিয়াম তাকে বলেছিল সেখানে অনেক জ্ঞান সঞ্চিত আছে। আর ঠিক এ সময়ই হ্যারল্ড সহ কয়েকজন জাহাজের মাস্তুলটা খুঁজে পেয়ে আবারও সেটা জাহাজে ইনস্টল করে ভেসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এমন সময় কনস্টান্টিনোপলের সম্রাট সেখানে এসে পৌঁছান। তাকে দেখে সবাই হতবাক হয়ে যায় এবং আরও হতবাক হয় যখন সে দেখতে পায় এলেনা সুন্দর করে সেজে তাঁবু থেকে বেরিয়ে আসছে। সেই মুহূর্তে সবাই বুঝতে পারে এলেনাই হলো সবচেয়ে মূল্যবান সেই পণ্যটা। সে এখন কনস্টান্টিনোপলের নতুন রানী হতে চলেছে। পথে এলেনা ও হ্যারল্ডের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এখন সে হ্যারল্ডের একেবারেই নাগালের বাইরে চলে গিয়েছিল। কনস্টান্টিনোপলের সম্রাট হ্যারল্ডকে এ সময় একটা আংটি উপহার দেন এবং তাকে একটা ইচ্ছা পূরণের প্রতিশ্রুতিও দেন। হ্যারল্ড রাজার কথায় কিছুটা ভাবার জন্য সময় চায়, কিন্তু সে সময় চাইলেও রাজার প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও সে এলেনাকে হারিয়েছিল। ওদিকে এ সময় কাটতে কাটে নরওয়ের যুবরাজ তার মায়ের কাছেও ফিরে এসেছিল এবং তার সাথে ছিল ফ্রেডিস, যে তার নিজের শিশুকে কোলে নিয়েই এই কাটতে কাটে এসে পৌঁছেছিল। আসলে ফ্রেডিস সভিনকে নিজে উপস্থিত থেকে আলগিফুর কাছে পৌঁছে দেওয়ার জন্য একেবারে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। মূলত সে কারণেই তিনি চলে এসেছিলেন। আলগিফু ফ্রেডিসের প্রতি একটা গভীর কৃতজ্ঞতা জানায় সভিনকে সুস্থভাবে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু এরপরে সে জানতে চায় সে কি চায়। কিন্তু ফ্রেডিস এ সময় খুবই বিচক্ষণতায় পরিপূর্ণ একটা উত্তর দেয়, আমি চাই কাট্টেগাট এবং জমসবার্গ একে অপরের উপর কখনো হস্তক্ষেপ করবে না। এরপরে ফ্রেডিস তার সন্তানকে নিয়ে ফেরার পথ ধরে, কিন্তু একটু পরেই দেখা যায় পাশের হলঘরটি থেকে অতীতের কথোপকথনগুলো তার কানে বাজছে। অন্যদিকে হ্যারল্ড এবং লেইব শেষ পর্যন্ত কনস্টান্টিনোপলে এসে পৌঁছেছিলেন। কনস্টান্টিনোপল ছিল একটা সজীব নগরী, যেটা তারা আগে কখনো দেখেনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে তাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আমরা সামনের সিজনে দেখতে পাবো, এবং সামনের সিজনটা একটা খণ্ডে আমি শেষ করব বলে চিন্তা করেছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে।